আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ ধরে নিয়েছে যে তিনি যেহেতু তার সময় খুব ভালো কাজ করেছিলেন, সেহেতু বিএনপির এই সময়ে এসেও তিনি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। এমন প্রত্যাশা ছিল। যেমনি প্রত্যাশা ছিল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছেন তাদের, তেমনি প্রত্যাশা ছিল তরুণ প্রজন্মেরও। কিন্তু যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন তখন তার যে একের পর এক সিদ্ধান্ত জনতা, ছাত্র সবাই দেখতে পাচ্ছে এবং তারা সবাই বিব্রত হচ্ছে। কেননা নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু যার ফর্নায় চেষ্টা করে যাচ্ছেন, তার বক্তব্যে কথায় তিনি বারবার বোঝাতে যাচ্ছেন যে তিনি এমন একটা পরিবর্তন আনবেন যেটির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা একটা গুণগত পরিবর্তন হবে। আদতেও তিনি গত কয়েক মাস ধরে যে আলোচনা তুঙ্গে রেখেছেন সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা, অর্থাৎ পরীক্ষার হলগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে তিনি নকল নিয়ন্ত্রণ করবেন কিংবা নকল প্রতিরোধ করার জন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু এটি একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, কেননা তিনি যে অর্থে স্কুল পর্যায়ের যে বোর্ড পরীক্ষাগুলো সেগুলোতে যে অর্থে তিনি নকল করে বারবার এই আলোচনা তুলছেন, তখন কিন্তু বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালি সৃজনশীল প্রশ্ন পদ্ধতি হওয়ার কারণে এই যে নকলের যে প্রচলন সেটি কিন্তু বিএনপির আগের সময়ের মতো নেই, অর্থাৎ অনেক পরিবর্তন হয়েছে। তিনি একটা সময় ছিল যখন মানুষ লিখে অথবা বইয়ের পাতা ছিঁড়ে তারপরে হচ্ছে কাটিং পেপার নিয়ে তারা কিন্তু পরীক্ষার হলে যেত এবং সেগুলো নিজের মধ্যে রেখে, নিজের কাছে রেখে বা আশপাশে কোথাও লুকিয়ে কিন্তু তারা নকলের চেষ্টা করতে পারত। সৃজনশীল পদ্ধতি যখন 2009 থেকে পুরোপুরি ধীরে ধীরে মানে ধাপে ধাপে ধারাবাহিকভাবে যখন এটা অ্যাপ্লাই হতে শুরু করে, তখন কিন্তু আর এই যে কাগজে লিখে কিংবা পেপার কাটিং করে সেটি নকল হিসেবে নিয়ে যাওয়া সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসার কারণে সেটি সম্ভব হচ্ছে না, এটা একটা বাস্তবতা। কিন্তু তিনি বারবারই কিন্তু একই কথা বলছেন যে নকল তিনি প্রতিরোধ করবেন। হ্যাঁ, এটা অবশ্যই ভালো উদ্যোগ এবং এটার জন্য হয়তো বা তিনি আরও অনেক পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু তিনি শুরুতেই যেটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা হচ্ছে সিসি ক্যামেরা স্থাপন করা, যেটা খুবই লেম। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার যে গুণগত পরিবর্তন করা জরুরি, সেটার সাথে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করাটা যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটা হচ্ছে জাস্ট একটা ইকুইপমেন্ট, জাস্ট একটা ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে হয়তো বা আপনি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে আরও ডেভেলপ করতে পারেন, কিন্তু এই নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাই সর্বশেষ কথা নয়। নকল কিংবা নকলের মানসিকতা এটাকে দূরীভূত করা কিংবা এটাকে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে বিতাড়িত করার জন্য কিন্তু আরও অনেক পদ্ধতি নেওয়া যেতে পারত। কিন্তু আমরা দেখলাম যে নতুন দায়িত্বপ্রাপ্ত হলেন সেই এহসানুল হক মিলন, তিনি কিন্তু বারবারই কিন্তু এটা নিয়ে তেনা পেঁচানি যেটাকে বলে আর কি, সেটা করে আসছেন এবং দিন শেষে দেখা গেল যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু খুবই হতাশ হয়ে পড়লো, কেননা শিক্ষামন্ত্রীর কাছ থেকে তারা আরও ভালো কিছু আশা করছিল। আবার আরেকটা বিষয় এসে যুক্ত হয়েছে যে যখন এই জ্বালানি সংকট দেখা দিল, তখন শিক্ষার্থীদের যে অনলাইন এবং অফলাইন ক্লাসের তিনি যে একটা থিওরি দাঁড় করালেন যে কিছু কিছু এরিয়ায়, বিশেষ করে তিনি আবার একবার বলছেন সারা বাংলাদেশে, আবার বলছেন যে শহর কেন্দ্রিক জায়গাগুলোতে, বিশেষ করে রাজধানীর মতো ব্যস্ত যে শহরগুলো সেগুলোতে তিনি 3 দিন সপ্তাহে অনলাইন ক্লাস হবে, 3 দিন হবে অফলাইন ক্লাস। এটা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে যে কেননা জ্বালানি সংকটের জন্য এটাই কি সর্বশেষ সমাধান, যে কিভাবে জ্বালানি অপচয় রোধ করা যায়। কেননা যখন মানুষ ঘরে ক্লাস করবে, শিক্ষার্থীরা যখন ঘরে ক্লাস করবে, তখন নিশ্চিতভাবেই সেখানে কিন্তু প্রতিটা ঘরে তার একটা যে ইলেকট্রিসিটি বেসড যে একটা সিস্টেম, অর্থাৎ তার একটা রুমে যখন সে অবস্থান করবে সেখানে একটা ফ্যান চলবে, একটা লাইট চলবে এবং একটা ডিভাইস বা কয়েকটা ডিভাইস চালাতে হতে পারে। তো এই সবগুলোর জন্য কিন্তু ইলেকট্রিসিটির ব্যবহার হতে পারে। কিন্তু সেই শিক্ষার্থী কয়েকজন যখন একত্রিত হয়ে যখন ক্লাসে তারা আসলে পাঠদান ব্যবস্থাপনার মধ্যে থাকবে, তখন কিন্তু তাদের অন্তত 60 থেকে 100 জন শিক্ষার্থীকে কিন্তু একটা ক্লাসরুমের মধ্যে এনে তাদেরকে সেই শিক্ষাদান বা ক্লাস পরিচালনা করা যেতে পারে। কিন্তু তিনি সেই সিস্টেমে না গিয়ে তিনি অনলাইনে এবং অফলাইনের একটা সমন্বিত সিস্টেম দাঁড় করতে চাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এটা করা যেত। এটা আমাদের সিস্টেমকে ডেভেলপ করার জন্য বা সিস্টেমকে আরও বেশি প্রাসঙ্গিক করার জন্য অনলাইন অফলাইনের একটা সমন্বয় করা যেতে পারত। কিন্তু এটা কি মানে আমাদের দেশে যদি এখন এমনই পরিস্থিতি হয়, তাহলে তো আমাদের সকল ধরনের অফিস আদালত সব জায়গাতেই কিন্তু আমাদের এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য একটা সুদূর প্রসারী এবং সমন্বিত একটা উদ্যোগ
জরুরি, সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে কেন টার্গেট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন টার্গেট করা হবে, এটা নিয়ে স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্ম প্রশ্ন তুলছে, সমালোচনা করছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত তারা দাবি করছে এবং এর জন্য তারা অলরেডি আন্দোলনও করছে, যদিও তিনি সেটাকে গতরে নিচ্ছেন না কিংবা গুরুত্ব দিচ্ছেন না। এটা হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় যে আমরা 2026 সালে এসেও আমরা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমার শিক্ষা ব্যবস্থার জন্য একটা সুদূর প্রসারী কোনো পরিকল্পনা, কোনো নীতি প্রণয়ন করতে পারিনি, যার ফলে আমাদের শিক্ষার্থীরা বারবারই গিনিফিগের মতো ব্যবহার হচ্ছে এবং তাদেরকে এক এক ব্যাচ এক এক ধরনের পরীক্ষার যে পাইলটিং, সেই পাইলটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। তাহলে কখনোই তো একটা জাতি ভালো কিছু পাবে কীভাবে যদি তার প্রত্যেকটা প্রজন্মই কোনো না কোনো পাইলটিং সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, তাদেরকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয় শুধুমাত্র বিভিন্ন পাইলটিংয়ের মাধ্যমে। কাজে এটা দুঃখজনক বিষয় এবং দুর্ভাগ্য এই জাতির জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যে পরিবর্তনের আশা করেছিলাম সেটা আসলে মনে হচ্ছে না যে বর্তমান শিক্ষামন্ত্রীর পরিকল্পনায় কিংবা তার নেতৃত্বে ভালো কিছু বয়ে আনতে পারে, এবং এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য এবং এটা নিশ্চয়ই আগামী কয়েক মাসের মধ্যেই আমাদেরকে আরও বেশি বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে এবং এর ফলস্বরূপ হয়তোবা আমরা আগামী কয়েক মাস পর একটা পরিবর্তন দেখতে পাবো। হয়তোবা এহসানুল হক মিলন সাহেবকে বাংলাদেশের মানুষ, ছাত্র এবং তাদের অভিভাবকরা তাকে এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব হয়তো বা দেখতে নাও চাইতে পারেন। তো যাই হোক, এ হলো আমাদের অবজারভেশন, যেটা আমরা বিগত সময়ে দেখেছি যে যারাই আমরা জানি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কথা আমরা জানি, বিশেষ করে আমরা যখন পড়াশোনা মানে স্কুল লেভেলে তখন তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তাকে নিয়ে কত বেশি ট্রোল হয়েছিল, তাকে নিয়ে কত বেশি সমালোচনা হয়েছিল। এক পর্যায়ে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেখানে ডক্টর দীপু মনিকে নিয়ে আসা হয় এবং ডক্টর দীপু মনির নেতৃত্বে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন ভালো মন্দ মিলিয়ে, কিছু ভালো দিকও ছিল আবার কিছু বেশ সমালোচনাও সৃষ্টি করেছিল। দেখার বিষয় যে আসলে ডক্টর এহসানুল হক মিলন তাদের মতো সময় পান কিনা সেটা এখন নিশ্চয়ই আমরা দেখব, কয়েক মাসের মধ্যে হয়তো সেটার একটা ফলাফল আসতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।